টোকিওর ব্যস্ততম রাস্তায় রাতে ঝলমলে আলোয় গড়ে ওঠা এক মোহময় স্বপ্নীল পরিবেশে ফুটপাতের এক কোণে বসে আছে রিউসুকে তাকাহাশি। বয়সে তরুণ হলেও তার স্বপ্নগুলো মৃত্যুর দিন গুনছে, কষ্টের এক চাপা অবস্থায় যা তার মনকে প্রতিনিয়ত একে একে পিষ্ট করে যাচ্ছে। কিছুক্ষণ পরেই সে চলে যায় এক কফি শপে, আর তার হাতে থাকা শেষ কয়েনটা দিয়ে এক কাপ কফি কিনেই চুমুক দিতেই মনে পড়ে তার ছোটবেলার স্বপ্নের কথা, একদিন বড় এক প্রযুক্তি কোম্পানির মালিক হবে। এই মুহূর্তে এই কথাটা শুনে আপনার নিশ্চয়ই অবাক লাগছে, তাই না? হ্যাঁ, আজকে তার এমনই পরিস্থিতি। কিন্তু আজ থেকে 3 মাস আগে তিনি ছিলেন জাপানের নামকরা মেডিকেল কলেজের ছাত্র। পড়াশোনা শেষ না হতেই স্টার্টআপের চিন্তায় মগ্ন থাকা রিউসুকে ড্রপ আউট হয়, শুরু করতে যায় নিজের স্টার্টআপ। রিউসুকে ভাবে পরিবারের স্বপ্ন পূরণ করতে চিকিৎসক হতে চাইলেও এটা তার দ্বারাই সম্ভব নয়, কারণ এই পেশাটা তাকে কখনোই আনন্দ দেয় না। আর সে জানে যে কাজে আনন্দ নেই সেটা দিয়ে দেশ ও জাতির জন্য কাজ করা সম্ভব নয়। তাই রিউসুকে ভাবে এটাই সঠিক সময় মেডিকেল কলেজ ছাড়ার। তাই সে মেডিকেল কলেজ ছেড়ে নিজেই শুরু করতে চায় স্টার্টআপ। এমন একটা এআই সফটওয়্যার তৈরি করতে যাচ্ছিল যা ছোট ছোট ব্যবসাগুলোকে সক্রিয়ভাবে ম্যানেজ করতে সাহায্য করবে, এবং সেই সাথে রোবোটিক বিজনেসম্যান এবং চালু করতে চেয়েছিল অটো বিজনেস প্রযুক্তি। সব স্কিল থাকলেও অভাব ছিল বিনিয়োগের। আর তাই রিউসুকে তাকাহাশি বিভিন্ন কোম্পানির কাছে শেয়ার বিনিয়োগের অনুরোধ করে, কিন্তু তারা সবাই তাকে না করে দেয়, কারণ তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট তো দূরে থাক, ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডও নেই। তাই তারা ভাবে এই প্রজেক্টে বিনিয়োগ করলে তাদের টাকা পুরোটাই লস হবে। নিজের স্বপ্নের পথে প্রথম ধাক্কা খায় সে, আর এই ধাক্কাটাই রিউসুকে নিয়ে আসে ফুটপাতে। হারাতে হয় পরিবারকেও, কারণ কি জানেন, পরিবারের দীর্ঘদিনের লালিত স্বপ্ন রিউসুকে ডাক্তার হবে। কিন্তু পরিবারের সেই স্বপ্ন পূরণের কাছে এসেও ছুটে যায় সবকিছু, আর তাই পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয়, আর তার জায়গা হয় ফুটপাতে। আমি জানি আপনি এখনো কৌতূহলী, রিউসুকে মেডিকেল কলেজে পড়ে কিভাবে ইঞ্জিনিয়ারিং এ সবকিছু রপ্ত করলো, তাই তো? তার আগে চলুন ওপ্রা উইনফ্রের একটা বিখ্যাত উক্তি দেখে নেই, দ্য বিগেস্ট অ্যাডভেঞ্চার ইউ ক্যান টেক ইজ টু লাইভ দ্য লাইফ অফ ইউর ড্রিমস, যার অর্থ জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চকর যাত্রা হলো নিজের স্বপ্নের জীবন বেছে নেওয়া এবং তা বাস্তবায়নের জন্য এগিয়ে যাওয়া। আর সেটাই করেছিল রিউসুকে। ছোটবেলা থেকে গণিত এবং পদার্থবিজ্ঞানের উপর খুব আগ্রহ ছিল, এমনকি মেডিকেল কলেজে পড়াকালীন রিউসুকে পড়তো ইঞ্জিনিয়ারিং এর বই, জার্নালের প্রোগ্রামিং নিয়ে। আর তাই আজ সে ইঞ্জিনিয়ারিং এর কোনো সার্টিফিকেট ছাড়াই তার কোম্পানি শুরু করার সকল প্রোগ্রামিং রেডি করে ফেলেছে। এবার চলুন মূল গল্পে ফিরে যাই। তার শেষ কয়েন দিয়ে কেনা কফিতে চুমুক দিতে দিতেই মাথায় সেট করে সে নিজের টেক কোম্পানি তৈরি করবেই। আর এটাও ঠিক করে এবার কারো শেয়ার এবং সাহায্য নিয়ে নয়, নিজের পরিশ্রমের টাকায় তৈরি করবে নিজের টেক কোম্পানি। কিন্তু সে জানে না কিভাবে, এবং কি সকালে খাবারের টাকাটাও কিভাবে জোগাড় করবে এই মুহূর্তে সে জানে না। পরের দিন থেকে কাজ খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে কাজ পায় না। সেদিন সারাদিন না খেয়ে কাটিয়ে দেয় রিউসুকে। এভাবে পর পর 2 দিন চলে যায়, কিন্তু কেউ তাকে সাহায্য দেয় না, কারণ তার কোনো কাজের অভিজ্ঞতাই ছিল না। তৃতীয় দিন এক কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ খুঁজতে গিয়ে দেখা হয় এক ইঞ্জিনিয়ারের সাথে। ওই ইঞ্জিনিয়ার রিউসুকে দেখে বুঝতে পারেন ছেলেটার ভিতরে দারুণ কোনো প্রতিভা আছে, আর তাই তিনি রিউসুকের কাছে যান এবং প্রশ্ন করেন, আসলে তুমি কি চাও? রিউসুকে উত্তরে বলেন, আমি একটা কাজ ছাড়া আর কিছুই চাই না। রিউসুকে বুঝতে পারে এই লোকটাই আমাকে কাজ দিয়ে সাহায্য করতে পারে। স্যার দেখুন, এই মুহূর্তে আমার বেঁচে থাকতে হলে একটা কাজ খুবই দরকার। যদি আমি কাজ না পাই তাহলে খেতে পারবো না, আর খেতে না পারলে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। প্লিজ আমাকে একটা জব দিন স্যার। রিউসুকের এমন কথায় ইঞ্জিনিয়ারের মন নরম হয়। তিনি তাকে আর কিছু জিজ্ঞাসা না করেই কনস্ট্রাকশন সাইডে শ্রমিকের কাজ দেয়। আর এটাই ছিল রিউসুকের জীবনে প্রথম কাজ। যদিও তার এই কাজে পূর্বে অভিজ্ঞতা ছিল না, তবুও সে খুব মনোযোগ দিয়ে কাজ করছিল। ইঞ্জিনিয়ার এবং সাইডের মালিকের প্রতিটি কথাই খুব গুরুত্ব সহকারে শুনছিল এবং তা অ্যাপ্লাই করে খুব সহজে কাজ করে যাচ্ছিল, যা দেখে ইঞ্জিনিয়ার অবাক হয়ে যায়। আর 1 সপ্তাহ পর রিউসুকে প্রশ্ন করেন, প্রথম দিন তুমি তোমার স্বপ্ন পূরণের কথা বলেছিলে, আসলে তোমার স্বপ্নটা কি? তখন রিউসুকে ইঞ্জিনিয়ারকে সবকিছু জানায় এবং এটাও জানায় পরিবারের বিরুদ্ধে গিয়ে মেডিকেল কলেজ ছাড়ার কারণে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার ঘটনা শুনে ইঞ্জিনিয়ার বলেন, তুমি তোমার স্বপ্নের দিকে যাচ্ছ, অবশ্যই তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, কারণ যেদিন তুমি ঘর ছেড়েছো সেদিনই তুমি স্বপ্ন পূরণ করে ফেলেছো, আর বাকি তো শুধু আনুষ্ঠানিকতা। এই কথা শুনে রিউসুকে আনন্দিত হয়। তার চোখের পলক দেখে নিজেও হারিয়ে যান ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের সাথে দেখা হওয়াটা রিউসুকের জন্য কতটা ভালো হয়েছে সেটা বুঝতে পারে সেদিন, কারণ ইঞ্জিনিয়ার সেদিন তাকে এক লাইব্রেরিতে কাজ নিতে বলেন। লাইব্রেরির মালিক যিনি ছিলেন সে ইঞ্জিনিয়ারের বন্ধু, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর সেখানেই রিউসুকের চাকরির ব্যবস্থা করে দেন তিনি। আর এটাই ছিল রিউসুকের জীবনে টার্নিং পয়েন্ট। লাইব্রেরির কাজ করতে করতে
রিউসুকে প্রায় সময় ইঞ্জিনিয়ারিং বই পড়ত, যা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নজরে পড়ে। তিনি বুঝতে পারেন এই ছেলেকে সুযোগ দিলে অনেক বড় কিছু করতে পারবে। তাই তিনি রিউসুকে বেশ কিছু প্রশ্ন করেন, তার আগ্রহ, অভিজ্ঞতা, ভবিষ্যৎ প্ল্যান সহ আরো অনেক কিছু। আর তার উত্তর রীতিমতো চমকে দেয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে। আর চমকানোরই তো কথা, সে তো আর তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতো না। এরপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাকে বলে, তুমি তোমার স্বপ্নের টেক কোম্পানি তৈরি করতে পারবে, এই জন্য তোমাকে 10 বছর কাজ করতে হবে। এই 10 বছর কাজের মজুরি তুমি যদি প্রতি বছর 50% সেভ করতে পারো, তবেই তুমি তোমার টেক কোম্পানি তৈরি করার মতো অর্থ পাবে। আর সাথে আমি তোমাকে স্কিল শিখাবো। আমার সকল পরিচিত ইঞ্জিনিয়ারদের সাথে আমি তোমাকে পরিচয় করিয়ে দেব, তাদের থেকে তুমি সাহায্য নিতে পারবে। এই কথা শুনে রিউসুকে তাকাহাশি আনন্দিত হয়, কিন্তু 10 বছর তাকে কাজ করে যেতে হবে এটা শুনে কিছুটা চিন্তিত হলেও এটা ছাড়া তার কাছে কোনো অপশন খোলা ছিল না। তাই এটাই মেনে নেয়। আর এই 10 বছর দিনে লাইব্রেরির কাজ এবং রাতে নিজের প্রজেক্টের সবকিছু রেডি করত। এবং সেই সাথে 3 বছর এইভাবে চলার পর তার জীবনে আবার সমস্যা আসে। এবারের সমস্যাটা একটু জটিল। দীর্ঘদিনের পরিশ্রম আর অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য অসুস্থ হয়ে পড়েন রিউসুকে। কিন্তু অসুখটা সাধারণ নয়, লিভার ক্যান্সারে আক্রান্ত হয় রিউসুকে। ডাক্তার জানায় 6 মাসের চিকিৎসায় সুস্থ হতে পারেন রিউসুকে। সে আবার জীবনের গতি হারায়। কিন্তু এবার সে একা নয়, তার সাথে আছে লাইব্রেরির মালিক। টানা 6 মাস হাসপাতালে থেকে রিউসুকের চিকিৎসার সব রকম সহযোগিতা করেন। এরপর কিছুটা সুস্থ হয় রিউসুকে, কিন্তু চিকিৎসায় খরচ হয়ে যায় রিউসুকের সব জমানো টাকা। একদিন গাছের নিচে বসে রিউসুকে ভাবে, জীবনে তো আরো সমস্যা আসতে পারে, আবারও যদি জমানো টাকা খরচ হয়ে যায় তাহলে তো তার টেক কোম্পানি তৈরি করা কখনোই হবে না। তখন তার মাথায় আসে দারুণ এক আইডিয়া। 1 বছর পরে জমানো কিছু টাকা অন্য একটা টেক কোম্পানিতে বিনিয়োগ করে, কিছু শেয়ার কেনার পরিকল্পনা করে। আর এটাই ছিল তার স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ। 3 মাসের মধ্যেই তার শেয়ারের মূল্য দ্বিগুণ হয়ে যায়। সেই টাকা আবার বিনিয়োগ করে রিউসুকে। এভাবেই কেটে যায় আরো 4 বছর। এখন সে প্রায় একটা টেক কোম্পানির অর্ধেক শেয়ার কিনে ফেলেছে। আপনি কি ভাবছেন রিউসুকে লাইব্রেরির কাজটা ছেড়ে দিয়েছে? একদমই না, এখনো সে লাইব্রেরিতে কাজ করে। সেখান থেকে আসা বেতনের 50% এখনো সে জমা করে। এর আরো 2 বছর পর রিউসুকের কাছে টেক কোম্পানি শুরু করার মতো টাকা জমা হয়। এবার স্বপ্ন পূরণের পালা। শুরু করে তার নিজের নামে নিজের টেক কোম্পানি। এবার আর তাকে সমস্যায় পড়তে হয়নি। রিউসুকের তৈরি করা প্রোগ্রামগুলো সবার নজরে আসে, আর তার কোম্পানি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়। আজকের দিনটা রিউসুকের জন্য অনেক আনন্দের, কিন্তু জানেন এই আনন্দের পিছনে লুকিয়ে আছে এক জাপানি টেকনিক, যার নাম গ্যামান, যার অর্থ সাহায্য করা, ধৈর্য ধরা, নিজেকে নিয়ন্ত্রণ করা অথবা অভ্যন্তরীণ শক্তি বজায় রাখা। শুধু রিউসুকে নয়, জাপানিরা সবসময় গ্যামান মেনে চলেন, যা তাদের দুঃসময়ে মানসিক শক্তি ও ধৈর্য ধরার অনুপ্রেরণা যোগায়। এর বাস্তব উদাহরণ 1945 সালে পারমাণবিক বোমা হামলার পর যখন হিরোশিমা ও নাগাসাকি ধ্বংসস্তূপে পরিণত হয়, কিন্তু তখনও জাপানিরা গ্যামানের দর্শনে বিশ্বাস রেখেছিলেন। ধৈর্য, অধ্যবসায় এবং নিজেদের নিয়ন্ত্রণের মাধ্যমে তারা ধীরে ধীরে দেশকে পুনর্গঠনের দিকে এগিয়ে নিয়ে যায়। শুধুই কি পুনর্গঠন? না, আজ জাপান বিশ্বের 3য় বৃহত্তম অর্থনৈতিক দেশ, যাদের নিয়ে গড়ে উঠেছে বৈশ্বিক বাণিজ্যের অনেকাংশ। সেই সাথে শীর্ষে আছে রোবোটিক্স, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং মেডিকেল রিসার্চ। এখানেই শেষ নয়, বুলেট ট্রেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সূচনা, আধুনিক মহাকাশ প্রযুক্তির আবিষ্কারের মধ্য দিয়ে জাপান আজ হয়ে উঠেছে বিশ্বের মধ্যমণি। আরও একটা উদাহরণ, 2011 সালে মহাভূমিকম্প। 2011 সালে 11ই মার্চ জাপানের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় রচিত হয়। 9.0 মাত্রার ভূমিকম্প, যা মুহূর্তের মধ্যেই সবকিছু কাঁপিয়ে দেয়। কিন্তু দুর্যোগ এখানেই থেমে থাকেনি। এরপরে আঘাত হানে বিধ্বংসী সুনামি, যা সমুদ্রের কাছাকাছি শহরগুলির অস্তিত্ব মুছে দেয়। হাজারো মানুষ প্রাণ হারায়, লাখো মানুষ গৃহহীন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আমাদের দেশে কি হতে পারত? ত্রাণ আসার আগেই লুট হয়ে যেত, বিশৃঙ্খলা তৈরি হতো, সাহায্য পাওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যেত। কিন্তু জানেন, জাপানের দৃশ্যটা ছিল সম্পূর্ণ ভিন্ন। বিধ্বস্ত শহরগুলোতে খাবার ও পানি সংগ্রহের জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, ক্ষুধার তৃষ্ণা সহ্য করে নিয়েছিল, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করেনি। এটা কি খুব সহজ ব্যাপার? আমাদের দেশে সরকারি মূল্যের তেল বিতরণের সময় কি হয়? ত্রাণ শিবিরে কেমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেখানে লুটপাট, ধাক্কাধাক্কি, এমনকি মারামারি পর্যন্ত লেগে যায়। অথচ জাপানিরা যে কোনো পরিস্থিতিকেই মানিয়ে নিতে পারে, যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেদের উঠাতে পারে। আর এটাই গ্যামান শক্তি, যা রিউসুকে তাকাহাশিকে নিজের জীবনে কঠিনতর পরিস্থিতির সাথে লড়াই করতে শিখিয়েছে। শুধু রিউসুকে নয়, আপনিও পারবেন নিজের জীবনে গ্যামান অ্যাপ্লাই করতে, নিজের জীবনে গ্যামান অ্যাপ্লাই করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে। কারণ কঠিন পরিস্থিতিতে টিকে থাকাই আমাদের সার্থকতা, আর সেখান থেকেই শুরু হয় সফলতা। ভালো থাকবেন।